অদৃশ্য সম্পর্কের জাল। আমি সত্যিই বলছি, শেষবারের মতো আমাকে একবার বিছানায় নিয়ে যাও। আমি 2 হাত দিয়ে ধরেছিলাম আমার দেওর রিতেশের হাত। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, গায়ে কাটা দিয়ে ওঠা ঠান্ডা বাতাস বইছিল। তারই মধ্যে আমি হাঁটু গেড়ে বসে অনুনয় করছিলাম রিতেশের কাছে। আমার নাম শান্তনু। আমার বয়স 41। আমার স্বামী রবি ছিল একজন সফল চলচ্চিত্র প্রযোজক। আমরা থাকতাম মুম্বাইয়ের জুহু বিচের কাছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। আমরা 5 বছর আগে বিয়ে করেছিলাম। রবির আগে আরও 2টি বিয়ে হয়েছিল, দুটোই ডিভোর্সে শেষ। আমিও ছিলাম ডিভোর্সে। রবির বয়স ছিল 45 আর তার ভাই রিতেশের বয়স 30। আমাদের পারিবারিক অবস্থা বদলে গেল যখন রবি একটি বড় চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমাদের কোনো সন্তান ছিল না। আমি একা পড়ে গিয়েছিলাম। আমাদের বাড়িটি রবির নামে ছিল, কিন্তু তার উইলে সে বাড়িটি তার ভাই রিতেশের নামে লিখে দিয়েছিল, যাতে রিতেশ থাকতে পারে। রবির মৃত্যুর পর রিতেশ এসে থাকতে শুরু করল। সে আমাকে বলেছিল, বুদি, তুমি এখানেই থাকো। এই বাড়ি তোমারও। কিন্তু আমি জানতাম, আইনিভাবে এই বাড়ি আর আমার নয়। আমি রিতেশের মেহেরবানির উপর নির্ভরশীল। আমি লক্ষ্য করছিলাম, রিতেশ মাঝে মাঝে আমার দিকে অদ্ভুতভাবে তাকায়। তারপর একদিন রিতেশ আমাকে বলল, বুদি, তুমি জানো আমার তোমার প্রতি কেমন অনুভূতি? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমি তোমাকে চাই, বুদি, সে বলেছিল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, রিতেশ। আমি তোমার ভাইয়ের স্ত্রী, আমি বলেছিলাম। কিন্তু দাদা তো আর নেই, রিতেশ বলেছিল। ধীরে ধীরে রিতেশ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চাপ দিতে লাগল। তোমাকে এখান থেকে যেতে হবে, বুদি, সে বলেছিল। তুমি আমাকে বিয়ে করতে না চাইলে তোমার এখানে থাকার অধিকার নেই। আমি কাঁদছিলাম, আমার চোখের পানি থামছিল না। রিতেশ, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কাতর কণ্ঠে বললাম। দয়া করে আমাকে একটু সময় দাও। রিতেশ আমার চোখের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর ফিসফিস করে বলল, তাহলে এই রাতে আমার ঘরে এসো। একবার, শুধু একবার। সেই রাতেই আমি অন্ধকারে দাঁড়িয়েছিলাম রিতেশের দরজায়। আমার হাত কাঁপছিল। আমি কি করতে যাচ্ছিলাম? কিন্তু আমার কোনো উপায় ছিল না। রিতেশ দরজা খুলতেই আমি অসহায়ের মতো তার দিকে তাকালাম। বুদি, আমার অনুরোধটা ভিন্ন ধরনের ছিল, রিতেশ বলল, আমাকে অবাক করে দিয়ে। আমি চাই তুমি আমার সাথে এসে আমার বিছানার নিচে লুকানো জিনিসটা দেখো। শুধু তোমাকে বিশ্বাস করি। আমি বিস্মিত হয়ে তার পিছু নিলাম। রিতেশ তার বিছানার নিচে হাত ঢুকিয়ে একটা ছোট্ট লোহার বাক্স বের করল। সেটা খুলতেই আমি দেখতে পেলাম এক গুচ্ছ নথিপত্র। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। দাদার মৃত্যু স্বাভাবিক ছিল না, রিতেশ ফিসফিস করে বলল। উনি খুন হয়েছিলেন। আমার মাথা ঘুরে গেল। কি বলছো তুমি? দাদার লাস্ট ফিল্মে কোটি কোটি টাকার হেরাফেরি হয়েছিল। দাদা সেটা ধরে ফেলেছিলেন। আমি মনে করি তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তুমি কি নিশ্চিত? হ্যাঁ। এই দেখো, রিতেশ কিছু কাগজপত্র দেখাল। এগুলো দাদার পার্সোনাল ডায়েরির পাতা। উনি লিখেছেন কিভাবে প্রোডাকশন হাউসের মালিক প্রদীপ সিং এবং তার অ্যাকাউন্টেন্ট মিলে ফান্ডের টাকা সরিয়েছে। আমি কাগজগুলো হাতে নিয়ে পড়তে শুরু করলাম। রবি সত্যিই লিখেছিল কিভাবে প্রদীপ এবং তার অ্যাকাউন্টেন্ট অঙ্কিত বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছিল চলচ্চিত্রের বাজেট থেকে। রবি লিখেছিল যে সে প্রমাণ পেয়েছে এবং তাদের মুখোমুখি হতে যাচ্ছিল। আমার বুকের ভিতর ধুকপুক করছিল। রিতেশ, আমরা পুলিশে যাব? রিতেশ মাথা নাড়ল। ওরা খুব শক্তিশালী। প্রদীপ সিংয়ের রাজনৈতিক যোগাযোগ আছে। আমি ভয় পাচ্ছি, পুলিশে গেলে আমরাও বিপদে পড়ব। তাহলে কি করব আমরা? আমি আরও প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। আমাদের নিজেদের কেস শক্তিশালী করতে হবে, তারপর আমরা গিয়ে সিবিআইয়ের কাছে যাব। হঠাৎ আমি বুঝতে পারলাম কেন রিতেশ আমাকে এখান থেকে চলে যেতে বলছিল। তুমি কি আমাকে সুরক্ষিত রাখতে চাইছ? রিতেশ নিচু স্বরে বলল, হ্যাঁ। আমি ভয় পাচ্ছিলাম যে ওরা জানতে পারে আমি তদন্ত করছি। তোমাকে সরিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু এরপর যা ঘটবে সেটা একা মোকাবেলা করা আমার পক্ষে কঠিন। আমার তোমার সাহায্য দরকার। তাহলে তোমার ওইসব কথা। আমি তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম যাতে তুমি চলে যাও। ওরা আগেই আমার ফোন হ্যাক করেছে। সবসময় আমাকে ফলো করছে।
তোমাকে আমি বিপদে ফেলতে চাইনি গি। আমি তার হাত ধরলাম। রিতেশ, রবি আমার স্বামী ছিল। আমি সত্য জানতে চাই। আমি তোমার পাশে আছি গু। সেই রাত থেকেই শুরু হলো আমাদের অভিযান। রিতেশ আর আমি একসাথে কাজ করতে শুরু করলাম রবির হত্যার সত্য উদ্ঘাটন করতে। রিতেশ একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছিল, সে ধীরে ধীরে প্রদীপের কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করল। আমি আমার অভিনেত্রী হিসেবে পুরনো পরিচয় ব্যবহার করে প্রদীপের অফিসে প্রবেশ করে কিছু গুরুত্বপূর্ণ ফাইল ফটোকপি করে আনতে সক্ষম হলাম। আমরা জানতে পারলাম কেবল প্রদীপ সিং নয়, আরও অনেক বড় বড় নাম জড়িত ছিল এই ঘটনায়। একটি বড় ড্রাগ কার্টেল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে টাকা সাদা করছিল। রবি যখন এটা আবিষ্কার করেছিল, তখনই তার মৃত্যু দুর্ঘটনা হিসেবে সাজানো হয়েছিল। একদিন রাতে আমরা যখন আমাদের অ্যাপার্টমেন্টে তথ্যগুলো সাজাচ্ছিলাম, হঠাৎ দরজায় জোরে নক হল। কে? রিতেশ চাপা গলায় জিজ্ঞেস করল। পুলিশ। দরজা খুলুন। রিতেশ আমার দিকে ফিসফিস করল, সব প্রমাণ নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ো। এখনই। আমি দ্রুত সবকিছু একটা ব্যাগে ভরে ফেললাম এবং বাথরুমে লুকিয়ে পড়লাম। রিতেশ দরজা খুলতেই আমি শুনতে পেলাম কয়েকজন লোক হুডমুড করে ঢুকল। বেশ কিছু লোকের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। রিতেশ কুমার, আপনাকে গ্রেফতার করা হচ্ছে অবৈধ হ্যাকিং এবং গোপন তথ্য চুরির অভিযোগে, একজন পুলিশ অফিসার বলল। আমি কি করেছি? রিতেশ অবাক হওয়ার ভান করল। প্রদীপ সিংয়ের অফিসের কম্পিউটারে ঢুকে গোপন তথ্য চুরি করেছেন। আপনার আইপি অ্যাড্রেস ধরা পড়েছে গু। আমি বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখলাম দুজন পুলিশ অফিসার রিতেশকে হাতকড়া পরিয়েছে। আমার বুক ধড়ফড় করছিল। কি করব আমি? রিতেশকে ওরা নিয়ে গেল। আমি ভয়ে ঘরে লুকিয়েছিলাম আরও কয়েক ঘণ্টা। রাত গভীর হলে আমি একটি সিদ্ধান্ত নিলাম। এই প্রমাণগুলো নিয়ে আমাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে। কিন্তু কার কাছে যাব? পুলিশ বিশ্বাসযোগ্য নয়, কারণ প্রদীপের প্রভাব সেখানেও আছে। তাছাড়া এত বড় একটা ড্রাগ কার্টেলের বিরুদ্ধে লড়তে গেলে শুধুমাত্র পুলিশ যথেষ্ট নয়। আমি ঠিক করলাম আমার কলেজের বন্ধু অনিন্দিতার কাছে যাব। সে একজন জনপ্রিয় সাংবাদিক, যে সবসময় দুর্নীতির বিরুদ্ধে সাহসী রিপোর্টিং করে। আমি অনিন্দিতাকে ফোন করলাম, অনু, আমার তোমার সাহায্য দরকার। একটা জীবনমরণ সংকট চলছে গি। কি হয়েছে শান্তনু? অনিন্দিতা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল। ফোনে বলা যাবে না। আমি কি তোমার বাসায় আসতে পারি? অবশ্যই। এখনই চলে এসো গু। আমি সব প্রমাণ নিয়ে তাড়াতাড়ি অনিন্দিতার বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে আমি সমস্ত ঘটনা খুলে বললাম, রবির খুন হওয়া, প্রদীপের ড্রাগ কার্টেল এবং রিতেশের গ্রেফতার হওয়া। এগুলো অবিশ্বাস্য। অনিন্দিতা আমার দেওয়া প্রমাণগুলো পরীক্ষা করছিল। এত বড় স্ক্যান্ডাল। আমরা অবশ্যই এটা প্রকাশ করব গো। কিন্তু আমাদের খুব সাবধানে এগোতে হবে, আমি বললাম। প্রদীপ সিং খুব শক্তিশালী গু। চিন্তা করো না। আমার কাছে সিবিআইয়ের একজন বিশ্বস্ত অফিসারের সাথে যোগাযোগ আছে। আমরা ওনার কাছে এসব প্রমাণ পাঠাব। এবং আমি এমন একটা স্টোরি তৈরি করব যাতে সবাই জানতে পারে, তাহলে প্রদীপ সিং তোমাদের কিছু করতে পারবে না গি। আমরা সারারাত জেগে প্রমাণগুলো সাজালাম। অনিন্দিতা তার বিশ্বস্ত সিবিআই অফিসার নবীন মেহরাকে ফোন করে সব জানাল। নবীন বললেন, আমাকে সব প্রমাণ দিন। আমি একটি গোপন তদন্ত শুরু করব। কিন্তু এখন আপনাদের খুব সাবধানে থাকতে হবে গু। পরের দিন অনিন্দিতা তার পত্রিকায় একটি বড় শিরোনাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করল, বলিউডে ড্রাগ কার্টেল, গোপন তদন্ত চলছে। সেই প্রতিবেদনে রবির নাম উল্লেখ না করেও সে ইঙ্গিত দিয়েছিল যে একজন বিখ্যাত প্রযোজক এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা পরেই আমার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। হ্যালো, আমি ভয়ে ভয়ে বললাম। শান্তনু দেবী, একটি গম্ভীর পুরুষ কণ্ঠ বলল। হ্যাঁ, কে বলছেন? আমি নবীন মেহরা, সিবিআই থেকে। আপনি আর অনিন্দিতা কি অবিলম্বে আমার অফিসে আসতে পারবেন? আমাদের কাছে রিতেশের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে গু। আমরা দ্রুত সিবিআই অফিসে গেলাম। নবীন মেহরা আমাদের বললেন, আমরা রিতেশকে স্থানান্তরিত করেছি আমাদের হেফাজতে। ওনার সাথে কথা বলার পর আমরা পুলিশের কয়েকজন অফিসারকে গ্রেফতার করেছি যারা প্রদীপের হয়ে কাজ করছিল গু। আমি কি রিতেশের সাথে দেখা করতে পারি? আমি আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম। অবশ্যই গু। একটি আলাদা কক্ষে আমি রিতেশের সাথে দেখা করলাম। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু সে অশান্ত ছিল না। শান্তনু, তুমি সত্যিই অসাধারণ, রিতেশ হাসল।
তুমি একা এতটা কিছু করেছ। আমি কখনো ভাবিনি গি। আমি ভাবিনি তুমি আমার জন্য এতটা ঝুঁকি নিতে পারো। আমি মৃদু হেসে বললাম। তোমার দাদার মৃত্যুর প্রতিশোধ নেব, এটা আমার দায়িত্ব ছিল গো। নবীন আমাদের বললেন, আমরা আগামীকাল একটি বড় অভিযান চালাব প্রদীপ সিংয়ের বিরুদ্ধে। আপনারা দুজনকে একটি সুরক্ষিত জায়গা রাখা হবে। পরদিন সকালে টেলিভিশনের সব চ্যানেলে একই খবর, বলিউডের নামী প্রোডাকশন হাউসের মালিক প্রদীপ সিং গ্রেফতার, ড্রাগ কার্টেল এবং হত্যার অভিযোগ কি সিবিআইয়ের অভিযানে প্রদীপ সিং, তার অ্যাকাউন্টেন্ট অঙ্কিত এবং ড্রাগ কার্টেলের আরও ৫ জন প্রভাবশালী সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। ৩ মাস পরে রবির হত্যার মামলা দ্রুত বিচারের জন্য বিশেষ আদালতে স্থানান্তরিত করা হল। আমি সাক্ষী হিসেবে আদালতে দাঁড়িয়ে সত্য বললাম। প্রদীপ সিং এবং তার সহযোগীরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হল। রবির সত্যিকারের উইল পাওয়া গেল, যেখানে সে সম্পত্তি আমার এবং রিতেশের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিল। রিতেশ আমাকে বলল, বুদি, এই বাড়িতে তুমি থাকো। আমি আমার হিস্সা তুমি রাখো। আমি একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনেছি আমার জন্য গু। তোমার দয়া আমি কখনো ভুলব না। আমি বললাম। দয়া নয়, এটা আমার কর্তব্য, রিতেশ বলল। আমরা জানতাম আমাদের জীবনে আজ যে অধ্যায় শেষ হল সেটা ছিল একটি কঠিন সময়। এখন আমরা নতুন করে শুরু করতে পারি। অনিন্দিতা সিরিয়াল কিলারদের উপর একটি পুস্তক লিখছিল, যেখানে সে প্রদীপ সিংয়ের ক্রাইম সিন্ডিকেটের কাহিনী অন্তর্ভুক্ত করেছিল। রিতেশ সাইবার সিকিউরিটি নিয়ে নিজের একটি স্টার্টআপ শুরু করেছিল। আর আমি আবার অভিনয়ে ফিরে এসেছিলাম, কিন্তু এবার আমি বাস্তব জীবনের গল্প নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণে সহায়তা করছিলাম। কয়েক বছর পরে এক সন্ধ্যায় আমার বাড়িতে ডিনারে রিতেশ এবং অনিন্দিতা এসেছিল। আমাদের ৩ জনের একসাথে অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। একটা খবর আছে, অনিন্দিতা হাসতে হাসতে বলল। আমার বই প্রকাশিত হচ্ছে আগামী মাসে। এবং সেটা নিয়ে একটা ওয়েব সিরিজ বানাতে চাইছে নেটফ্লিক্স। সত্যি? আমি খুশিতে চিৎকার করে উঠলাম। এটা তো অসাধারণ খবর। হ্যাঁ, অনিন্দিতা আমাদের দিকে তাকিয়ে বলল। আর আমি চাই তোমরা দুজন আমাকে সাহায্য করো এটা নিয়ে। শান্তনু, তুমি নির্মাতা হিসেবে যোগ দিতে পারো, আর রিতেশ, তোমার সাইবার ক্রাইম সম্পর্কে জ্ঞান এখানে খুব কাজে আসবে গু। আমরা সবাই একসাথে এই নতুন প্রজেক্টে কাজ করার সিদ্ধান্ত নিলাম। ৩ বছর আগে যে ট্র্যাজেডি আমাদের জীবনে এসেছিল, আজ সেটা থেকেই আমরা একটা নতুন সূচনা পেলাম। কয়েক মাস পরে আমাদের কাজ বেশ এগিয়ে গিয়েছিল। একদিন রিতেশ আমাকে কফি শপে ডেকে নিয়ে এলো। কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। এত গম্ভীর কেন দেখাচ্ছে তোমাকে? শান্তনু, আমি কিছু বলতে চাই, রিতেশ নার্ভাস হয়ে বলল। আমি জানি এটা হয়তো ঠিক সময় নয়, কিন্তু গত ৩ বছরে আমরা যে সম্পর্ক গড়ে তুলেছি। আমি হাসতে শুরু করলাম। কি হলো? রিতেশ অবাক হয়ে জিজ্ঞেস করল। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি কি এতই ভয়ঙ্কর? না, তা নয়, রিতেশ হাসল। আমি ভাবছিলাম দাদার স্মৃতির প্রতি রবি চাইতো আমরা সুখী হই, আমি বললাম। আর আমি জানি সে কখনোই চাইতো না আমরা একা থাকি। আমরা যা পেয়েছি তা অদ্ভুতভাবে এসেছে, কিন্তু এটাও একটা দ্বিতীয় সুযোগ, তাই না? রিতেশ আমার হাত ধরল। তাহলে কি তুমি শোনো, আমি তার হাত চেপে ধরে বললাম। আমরা ধীরে ধীরে এগোব। দেখি কোথায় যায়। কোনো চাপ নেই। ১ বছর পরে আমরা সিমলার পাহাড়ে একটি ছোট্ট বাড়িতে বসেছিলাম। রিতেশ তার স্টার্টআপ বেচে দিয়েছিল একটি বড় টেক কোম্পানিকে, আর আমি সফল নির্মাতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছিলাম। অনিন্দিতার বই এবং ওয়েব সিরিজ দুটোই বিশাল সাফল্য পেয়েছিল। তুমি কি কখনো ভেবেছিলে আমরা এখানে আসব? রিতেশ আমাকে জিজ্ঞেস করল, হিমালয়ের চূড়া দেখতে দেখতে। কখনো না, আমি হাসলাম। কিন্তু জীবন অদ্ভুত। কখন কোনো মোড় নেয় বোঝা যায় না সেই রাতে যখন তুমি আমার ঘরে এসেছিলে রিতেশ স্মৃতিচারণ করল। আমি ভাবতেই পারিনি যে সেটা হবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় তখন আমি তোমাকে গভীরভাবে ঘৃণা করতাম, আমি হেসে বললাম। জানি, রিতেশ হাসল। আমিও নিজেকে ঘৃণা করতাম তোমাকে ওইভাবে ভয় দেখানোর জন্য। কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। আমি তোমাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম আর এখন? আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। এখন আমি তোমাকে সুখী করতে চাই, রিতেশ আমার হাত ধরে বলল। পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল। তাই আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও? আমার চোখে পানি এসে গেল।
এত বছর পর, এত কষ্ট, এত লড়াই, এত অনিশ্চয়তার পরে আমি আবার সুখ খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, আমি উত্তর দিলাম। আমি রাজি। রিতেশ আমার আঙুলে আংটি পরিয়ে দিল, আর আমরা দুজন বসে রইলাম পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত দেখতে দেখতে। আমি জানতাম রবি কোথাও থেকে হাসছে। আমি জানতাম এই যাত্রা কিভাবে শুরু হয়েছিল, এক অন্ধকার রাতে, ভয়ে কাঁপতে কাঁপতে, একটি দরজায় দাঁড়িয়ে, আর এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। জীবন অদ্ভুত পথে চলে। কখনো কখনো সবচেয়ে অন্ধকার সময়েই আমরা খুঁজে পাই নতুন আলোর পথ। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। সেদিন সন্ধ্যায় আমরা আমাদের বাড়ি ফিরে এসে একসাথে ডিনার প্ল্যান করলাম। অনিন্দিতাকে ফোন করে খবরটা জানালাম, সে উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল ফোনে। আমি জানতাম, সে বলল। আমি জানতাম তোমরা দুজনের মধ্যে কিছু একটা আছে। আমরা সবাই হেসে উঠলাম। ভাবলাম যে রাতে আমি রিতেশের ঘরে গিয়েছিলাম, সেই রাত থেকে কত দূরে এসে দাঁড়িয়েছি আজ। বিয়ের পর কোথায় যাবে? অনিন্দিতা জিজ্ঞেস করল। রিতেশ আর আমি একে অপরের দিকে তাকালাম। আমরা ভাবছি গোয়া, আমি বললাম। সমুদ্রের ধারে বেশ কিছুদিন আমি তোমাদের মিস করব, অনিন্দিতা বলল। আমরাও, আমি বললাম। কিন্তু তুমি তো আসছই বিয়েতে অবশ্যই, অনিন্দিতা হাসল। আমি কি তোমাদের গল্প লিখতে পারি আমার পরের বইয়ে? অবশ্য, নাম পরিবর্তন করে কি? অবশ্যই, আমি বললাম। তবে এটা লিখো যে আমাদের এই গল্প শুধু শেষ নয়, এটা একটা শুরু। নতুন জীবনের, নতুন সম্ভাবনার, নতুন ভালোবাসার সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম সব কিছু নিয়ে। কি অদ্ভুত পথ ছিল এটা, ভয়, অনিশ্চয়তা, রহস্য, অ্যাডভেঞ্চার, দুঃখ এবং সবশেষে আনন্দ। আমি জানি না আগামীকাল কি হবে, কিন্তু আমি জানি আমি একা নই। আর সেটাই সবচেয়ে বড় কথা। আমার জীবনে যে অদৃশ্য সম্পর্কের জাল ছড়িয়েছিল তা আজ অদৃশ্য নয়। এখন সেটা উজ্জ্বল আলো প্রকাশিত, একটি পরিপূর্ণ জীবনের পথ দেখাচ্ছে। যেটা শুরু হয়েছিল ভীতি আর সন্দেহ দিয়ে, আজ তা পরিণত হয়েছে ভালোবাসা আর বিশ্বাসে। গল্পের সমাপ্তি।